3 বছরের বাচ্চাকে এত কিছু বুঝে রে। এর আগে আমি আসবো না, মুখ দিয়ে বের করছে মানে দিতেই হবে। আমি এই বাড়ি নিয়ে এটাই আমার শেষ ভিডিও। আর আরেকটা ভিডিও বানাবো যেই দিন বাড়িটা আমার নামে লিখে দেওয়া হবে, দলিল সহ আপনাদের সামনে আমি আসবো। আর মুখোশটা আস্তে ধীরে বের হয়ে যেতেছে, আরো অনেক বোম ফাটবে দেখবেন। তো সবকিছু মিলে সেখানে দেখা যাবে যে 15-16 লাখ টাকা তার পড়াশোনাতেই লেগে যাবে। আরো 2টা বিয়ে করতে পারবে, ওইদিকে কত স্মার্ট সুন্দরী মেয়ে আছে। মানে এত বছর গ্যাপ গেছে, আসলে মোড়ামুড়ি করবে নাই বা কেন, ভয়ে ইচ্ছে করে বাচ্চাটা তাড়াতাড়ি নিয়ে নিচ্ছে যে আমি নাকি তার লাইফটা শেষ করে দিছি, আমাকে 4টা বছর ধরে সে সহ্য করে যেতেছে। আমি সারাটা রাত আমি ঘুমাতে পারিনি তার এই কথাগুলো শুনে। আপনার আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো আজকের ভিডিওটা কি নিয়ে অলরেডি আপনারা ক্যাপশন দেখে বুঝে গিয়েছেন, তো সেটা নিয়ে আমি বিস্তারিত বলবো। তো সবসময়ই মানে এসব বিষয় নিয়ে কথা বলি, তো আজকে একটু অন্যরকমভাবে ব্লগটা শুরু করতে চাই। আমি কিন্তু অনেক সকালে আজকে ব্লগটা শুরু করছি, সারা রাত ঘুমাই নাই। আমার চোখ দেখে বোঝা যাইতেছে কিনা আমি জানি না, আমি আপনাদেরকে ফোনের টাইমটা দেখাই জাস্ট। মানে আমি যে সারা রাত জেগে আছি ভাই, এখন অনেকের অনেক প্রশ্ন আসবে যে আপনি সারা রাত কীভাবে জেগে থাকতে পারেন। নিজে দেখেন 7:53 বাজে, আমি কিন্তু সারা রাত ঘুমাই নাই, এতক্ষণ বসে বসে ফোন টিপছি। মানে কি করবো, চোখগুলাও জ্বলতেছে, আবার ঘুমাইতেও ইচ্ছে করতেছে না, ফাইজলামি করতেও ইচ্ছে করতেছে, যার কারণে জেগে আছি। তো যাই হোক, এখন একটু চা খেতে মনে চাইতেছে, যদিও আমি ডায়েট আছি। হাই গাইস, মাত্র মনে হয়েছে যে আমি আজকে চিয়া সিডস ভিজাই নাই। মানে একটা জিনিস যদি আমি ঠিক মতো করতে পারি, কি বলবো নিজের এই ভুলু মনটাকে নিয়ে, কবে যে আমার মনটা ঠিক হবে একমাত্র আল্লাহই ভালো জানে। মানে আমি চিয়া সিডস ভিজানোর কথা ভুলে গেলাম কিভাবে। সত্যি আমার মাত্র মনে হয়েছে সারা রাত জেগে জেগে বান্দরামি করতেছি, কিন্তু আসল জিনিসের কথাই ভুলে গেছি। মানে টানা একটা মাস একটা রুটিন ফলো করব, সেটা আমার দ্বারা হয় না। যাই হোক, এখন ভিজিয়ে রাখবো। কিন্তু চিয়া সিডস খেয়ে লাভ হবে কি? আমার আজকে অনেক বেশি চা খেতে ইচ্ছে করতেছে, বিশেষ করে দুধ চা খাওয়ার ক্রেভিংস হচ্ছে অনেক বেশি। অনেক দিন হয়ে গেছে, প্রায় 1 মাসের বেশি হয়ে গেছে, 1.5 মাসের মতো হয়ে যাবে যে আমি দুধ চা খাইতেছি না। এমনিতে আমি চিনিটা একটু অ্যাভয়েড করি, কারণ দেখা যায় কি চিনি খেলে মানে আমার খিদা নেই, আমার পেট ভরা, কিন্তু তারপরও অনেক বেশি ক্রেভিংস হতে থাকে। যাই হোক, আজকে হঠাৎ করে দুধ চা খেতে ইচ্ছে করতেছে অনেকদিন পরে। আর যেহেতু সকালবেলা জেগে আছি, তো সকাল সকাল 1 কাপ চা না হলে কি হয় বলেন? তো 1 কাপ না, সরি, আমার 1 কাপে জীবনেও হয় না। 1 মুখ চা না খেলে কি হয় বলেন? তো চলেন এখন আমি চা বানাতে যাই। চাটা বানিয়ে তারপরে সেটা খেতে খেতে আপনাদের সাথে কথা বলবো। আর আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, যেটা রিসেন্ট, যে সকালবেলা ঘুম থেকে উঠেই এক দৌড়ে ছাদে চলে যাওয়া। তো আজকে ছাদে গিয়ে বাকি ব্লগটা কন্টিনিউ করব। চা খেতে খেতে সুন্দর একটা পরিবেশ থাকবে, মানে যাতে কথাগুলো সুন্দর করে গুছিয়ে বলতে পারি। আজকের ভিডিওর কথাগুলো মানে অনেক বেশি ইম্পর্টেন্ট, মানে বলতেই হবে, না পেরেই ভিডিওটা আজকে শুরু করা এত সকাল সকাল। বুঝতে পারতেছেন না আমার সারা রাত ঘুম আসে না এইসব কারণেই, মানে হজম হইতেছে না ব্যাপারটা। তো যাই হোক, এখন আগে চা বানাতে যাই, আপনাদের সাথে তো সম্পূর্ণ বিষয়টা শেয়ারও করতে হবে, তাই না? তো চলে, যাই হোক গাইস, নিজের মনটাকে অনেক কষ্টে বুঝতেছি যে আমি এখন একটা রুটিন মেনটেন করতেছি, ডায়েট করতেছি, যেটা আমার করা একদম বাধ্যতামূলক। সারা রাত জেগে থেকে গলাটাই ভেঙে গেছে, আমি এখন কথা বলবো কিভাবে আমি বুঝতেছি না। যাই হোক গাইস, নিজের মনকে খুব মানে বুকের মধ্যে পাথর রাখছি, মনটাকে অনেক কষ্টে বুঝতেছি যে আমি এখন একটা রুটিন মেনটেন করতেছি। আমি চাইলেও দুধ চা খেতে পারবো না, দুধ চা কেন, কোনো চাই খেতে পারবো না। চিনি জাতীয় খাবার যতটা পারি আমার অ্যাভয়েড করতে হবে। তো চার বানাই নাই, এখন আমি হচ্ছে অনেকক্ষণ ধরে মানে অনেক মোড়ামুড়ি করার পরে এখন চিয়া সিডসটা ভিজাবো। এই যে এটাই হচ্ছে আমার চিয়া সিডসটা, যেটা জামাই এনে দিছিল। অনেকটাই শেষ হয়ে গেছে, যেহেতু আমি খাইতেছি 1 সপ্তাহ হয়ে যাবে যে খাওয়া শুরু করছি। আর আমি ভাই চিয়া সিডস আছে না মাপ দেওয়ার জন্য চামচ টামচ নেই, ওইসব আবার আমার লাগে না। আমার গলাটা নিয়ে কি কথাই বের হয় না ভাই রে ভাই। যাই হোক, এই যে আমি এখন এই যে মোটকার মধ্যে একটু নিব, মানে আমার আন্দাজে এটা 1 চামচ হয়ে গেছে, মানে 1 চামচে এখানে বেশি কম
দুইটাই থাকতে পারে, কিন্তু আমার কাছে এটা 1 চামচ। আমি ভাই আলসেমি লাগতেছে একটা চামচও আনতে আমার, মানে কি বলবো, সারা রাত জেগে থাকতে পারি, একটু একটা চামচ আনবো সেই ক্ষেত্রে আমার আলসেমি লাগে। এই ছোট ছোট জিনিসগুলোতেই না আমার আলসেমি কাজ করে। যাই হোক, চিয়া সিডসটা এখন ভিজাইতেছি, আজকে তো সারা রাত ভিজিয়ে রাখতে পারবো না। তো কতক্ষণ, 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। 1 ঘন্টা ভিজিয়ে রাখার পর খেয়ে ফেলবো। যেহেতু জেগে আসছি, আমার অনেক খিদাও লেগে যাবে একটু পরে, যার কারণে বেশিক্ষণ ভিজিয়ে রাখতে পারবো না। এখন আমি ছাদে যাব, ছাদে গিয়ে বাকি ব্লগটা আপনাদের সাথে কন্টিনিউ করব। আর বাইরের থেকে অনেক সুন্দর পাখির কিচিরমিচিরের আওয়াজ পাওয়া যাইতেছে, মনটা আর ঘরে টিকতে চাইতেছে না। তো চলেন, ভিডিওর মেন কথা কিন্তু এখনই শুরু হবে, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে তো আরও আগে ভুলবেন না। আবারও বলতেছি, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসা নিয়ে আমি আরও বেশি এগিয়ে যেতে চাই। আর আরেকটা জিনিস আমি ভাবছি যে এখন থেকে আমি 2টা ব্লগ দিব। এই যে এখন একটা যাবে 10টা বাজে, আর আরেকটা দিব মনে করেন যে দুপুর 1:30-2টার দিকে। সেটা খুবই শর্ট হবে। সারাদিন আমি কি কি করতেছি, মানে লাইফের একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব, সারাদিনের কোনো একটা ঘটনা, এরকম চিন্তা ভাবনা করতেছি। তো আপনারা কি আমার সেই ডেইলি ব্লগটা চান কিনা কমেন্ট করে অবশ্যই বলবেন। যাই হোক গাইস, আজকে আমার ছাদে যাওয়াটা হয় নাই, কেন জানি কোনো কিছু প্ল্যান মাফিকই হইতেছে না। একটা করে সিদ্ধান্ত নিতেছি, সিদ্ধান্ত আবার চেঞ্জ হয়ে যেতেছে। ছাদে যাব ভাবছি, ছাদেও যাওয়া হয় নাই। মানুষজন আজকে বুঝলাম না এত সকাল সকাল আজকে ঘরে মানুষজন কেন আসলো। যাই হোক, এখন আমি আসল কথা শুরু করি। অনেক গল্পগুজব করা হয়ে গেছে, বললামই তো, গল্পগুজব করার জন্য আমি আরেকটা ব্লগ আপলোড দিব ভাবতেছি 1:30-2টার দিকে। তো সেটা আপনারা চান কি না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি একটা ডেইলি ব্লগ আপলোড করব 1:30-2টার দিকে, যদি আপনাদের রেসপন্স পাই। এখন আসল কথায় আসি, মানে জামাইয়ের গতকালের ব্লগটা দেখার পরে আমি হাসবো নাকি কাঁদবো আমি বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। মানে সারাটা রাত আমি ঘুমাতে পারিনি তার এই কথাগুলো শুনে, আপনারা বুঝতে পারতেছেন। মানে ভিডিওর মানে কি বলবো, এমন এমন কথা বলছে ভিডিওতে যে আমি নাকি তার লাইফটা শেষ করে দিছি, আমাকে 4টা বছর ধরে সে সহ্য করে যাইতেছে। আমি কি করছি যে আমাকে 4টা বছর ধরে সহ্য করে যাইতেছে? উল্টা এইটা বললো যে তার মনে এই ভয় ছিল যে আমি গিয়ে না কোনো একটা সমস্যা করে ফেলি, সেই ভয়ে মানে কাতুকুতু হয়েছিল। আমি কেন কিছু করবো, আমি নিজেই তো সতীন দেখে আসছি। তারপরে আমি নাকি তার বড় বউয়ের লাইফটা শেষ করে দিতে পারতাম, তারপর তার লাইফটা যেমন তেমন, তার বড় বউয়ের লাইফটা আমি শেষ করে দিতে পারতাম। বড় বউর প্রতি কি ভালোবাসা রে বাবা, রে বাবা, কি আর বলবো। সব রিস্ক নিয়ে ফেলে, এরপরে আসে যে আমার বড় বউর কি একটা ক্ষতি হয়ে যাবে, সেই জন্য আমি এটা করতে পারি নাই, সেটা করতে পারি নাই। ঢঙ্গের কথা শুনলে মানে রাগে না গা একদম গিজগিজ করতে থাকে। আমি আসছি সতীন দেখে, আমি শুধু শুধু সতীনের কেন ক্ষতি করতে যাব? হ্যাঁ, ক্ষতি করতে পারতো আমার আব্বু আম্মু, তো আমি তো সেটা করার সুযোগ দেই নাই, তাহলে সেই কথা কেন আসতেছে? তারপরে মানে বুদ্ধি আছে, শুরুর দিকে কিছু বলে নাই, ওই যে বাচ্চা হয়ে গেছে তখন থেকে মনে করেন যে শুরু করছে আস্তে আস্তে তার আসল রূপটা দেখানো, সে যে আসলে কি জিনিস সেটা আমাকে দেখানো শুরু করছে। মানে আগে তো ভয় পাইছে যে আমি একটা সিঙ্গেল আছি, তখন আমার বাপ মা যে কোনো কিছু করতে পারবে, কিন্তু বাচ্চা হয়ে গেলে তো তখন আর কিছু করতে পারবে না। এই কারণে মনে হয় তড়িঘড়ি করে বাচ্চাটা নেওয়া হয়েছে আমাকে দিয়ে, যে আমাতুর রহমানকে করা। বলি না যে আমি মানে বিয়ের প্রথম মাসে কনসেপ্ট করে ফেলি, এটাই ছিল মনে হয় মূল কারণ। ভয়ে ইচ্ছে করে বাচ্চাটা তাড়াতাড়ি নিয়ে নিছে। তো বলছে যে আমি আসার পর থেকে সব কিছুর দোষ শুধু আমার উপর দিয়ে চালাই দেয়। আমি জাস্ট ভেবেই পাইনি এগুলো কোন ধরনের মানুষ, এই ধরনের মেন্টালিটি মানুষের মধ্যে হয় কিভাবে। সে বলতেছে কি যে তার পড়াশোনাটা প্রথমবার ফেল করছে, সেটাও নাকি আমার কারণে করছে। আমি আসছি, আমি নাকি অনেক জ্বালাইছি, আমি কি কি করছি। ভাই প্রথম প্রথম তো তার সাথে আমি কথাই বলতাম না, সম্পর্ক তেমন আমাদের মধ্যে ভালো ছিল না, যেটা আপনারা অলরেডি জানেন, বলা হয়ে গেছে যে শুরুর দিকে তার সাথে আমার সম্পর্কটা কেমন ছিল। সে আমাকে তেমন পাত্তা দিত না, একদম ডিরেক্ট বলতো যে কি জানি তুমি তোমার সতীন দেখে আসছো, আমাকে তোমার কি দরকার। তাহলে সেই মানুষের সাথে আমি কি কথা বলতাম, আর সেই মানুষের আমি কি ক্ষতিটা করে ফেলছি, কি মানে করে ফেলছি আমি নিজেও বুঝি না। সে আসলে কি থুয়েছে কি বলে নিজেও মনে হয় বুঝে না। আমি মানে ভাই ঝামেলা কি করবো, আমি আমার মতো থাকতাম আসার পর থেকেই। আমি এমন না যে কাউকে অনেক জ্বালাইছে, আসার পর থেকেই তাদেরকে অনেক জ্বালাইছে, এমন কিছুই না। যদি এমন হইতাম তাহলে কি আমার শাশুড়ি মা কখনো আমাকে বাড়িতে তুলতো? সে আমাকে শুধুমাত্র দেখার জন্য, হালচাল আমি চলে যাই নাকি ইত্যাদি সব কিছুর জন্য আমাকে 3 মাস ভালোবাসায় রাখছে, যে
যদি আমি চলে যাই কোনো একটা ঝামেলা করে, তো 3 মাস সে আমার সব হালচাল দেখছে। এমন একটা সিনিয়র মানুষ, উনি যে কত বিচক্ষণ একটা মানুষ সেটা আপনাদের ধারণার বাইরে। সেই মানুষ মানে আমাকে বিশ্বাস করছে 3 মাসে দেখে। যদি আমার চলাফেরা খারাপ হতো তাহলে কি বিশ্বাস করে কখনো আমাকে বাড়িতে তুলতো? অবশ্যই না। আপনাদের ভাইয়া মানে কাছে থেকে আমার প্রত্যেকটা কথা বলা, তারপর কাজের ধরন, সবকিছু দেখে, হাঁটা চলা সবকিছু দেখে এই ধরনের কথা কেমনে বলে? আমি নাকি তার লাইফ নষ্ট করে দিছি? মানে আগের বার বলছে যে এইচএসসি পরীক্ষায় ফেল করলো না, তারপরে আবার জিপিএ 5 পেয়েছে, সেটা নিয়ে বলছে যে আমার কারণে ফেল করছে। পরে আবার তার যোগ্যতায় সে জিপিএ 5 পেয়েছে, ভাবছে যে না আমার পড়াশোনাটা করতেই হবে ইত্যাদি হ্যান ত্যান অনেক কিছু মন থেকে মানে মনের একটা জোর বাড়াইছে। তো এইবার কিন্তু মানে সে, আপনারা দেখছেন কালকে আপনাদেরকে ব্লগে দেখাইছে, অনেকগুলো বই কিনে আনছে। বইগুলা কেন কিনে আনছে জানেন? সে অ্যাডমিশন এক্সাম দিবে। এই কথাটা বলতে তার এত মোড়ামুড়ি করতে হয়, মানে এত বছর গ্যাপ গেছে, আসলে মোড়ামুড়ি করবে নাই বা কেন? যাই হোক গাইস, এখন আমি রুটিগুলো হচ্ছে বেলবো। আর যেটা বলতেছিলাম আপনাদের ভাইয়াকে নিয়ে, যে আমি তার লাইফটা নষ্ট করে দিচ্ছি। আগের বার এইচএসসিতে সে আমার কারণে ফেল করছিল, মানে নিজে পড়াশোনা করে নাই সেটা বলবে না, সব দোষ শুধু আমার উপর দিয়ে কিভাবে চালাই দেওয়া যায়। মানে আমি বুঝি না, তার ভাগ্যটাও এত ভালো যে কোনো না কোনোভাবে না আমার দোষটা সামনে চলে আসে। আমি কিছু না করা সত্ত্বেও মানে এমন একটা পরিস্থিতি তৈরি হয় যে আমার উপর দিয়ে দোষটা সে চালাই দিতে পারবে। এখন আবার ওই যে নর্থ সাউথে অ্যাডমিশন দিল, ওই যে বই কিনছে, সেই জায়গায় ছিলাম, কথা ভুলে গেছি। বই কিনছে কেন সেটা বলতেছিলাম। সে অ্যাডমিশন এক্সাম দিবে নর্থ সাউথের, মানে তাকে 30,000 টাকা দিয়ে একটা ইউনিভার্সিটিতে ভর্তি করা হয়েছে, গ্রিন ইউনিভার্সিটিতে, কিন্তু সেটাতে সে পড়াশোনা করবে না, তার নর্থ সাউথেই পড়তে হবে। মানে জমিদারি দেখলে কি আর বলবো, মনে হয় কি একদম রাজার ছেলে মনে হয় সে। নর্থ সাউথেই কেন পড়তে হবে ভাই? গ্রিন ইউনিভার্সিটি কি হয়েছে? মানে বাংলাদেশের নাম্বার 1 প্রাইভেট ইউনিভার্সিটি, মনের মধ্যে তো সারাদিন শুধু হারামিগিরি ঘুরে, তাই না? আরো 2টা বিয়ে করতে পারবে, ওইদিকে কত স্মার্ট সুন্দরী মেয়ে আছে। আমি তো মনে করেন যে সারাদিন খ্যাক খ্যাক করি, গ্রামের মেয়ে। আপনারাও দেখি যে পচানি জিনিসটা নিয়ে আমি গ্রামের মেয়ে ইত্যাদি। গ্রামের মেয়ে হইলেই যে খ্যাত, বিষয়টা এমন না, গ্রামের মেয়েরাও অনেক স্মার্ট হয়। তবে আমি কেমন আমি সেটা জানি না, তবে অত খ্যাত না আপনারা যতটা বলেন। আমার নিজের কাছে আমার নিজেকে তেমন মনে হয় না। তো যাই হোক, মনের মধ্যে অন্য কিছু ঘুরতেছে। এখন আমি চিন্তা করতেছি যে আমার উপর দিয়ে শুধু 2 দিন পরে পরে দোষগুলা চালাই দেয়, যে আমি আমার কারণে পরীক্ষাতে ফেল করছে, আমার কারণে এটা করছে। এবারেরটা কিন্তু পুরাই মিথ্যা কথা, যে আমার কারণে নর্থ সাউথে সে চান্স পায় নাই মেনলি তার বড় বউয়ের সুখে, বড় বউ আর ছেলের সুখে। যে মানে বড় বউ বাসায় নাই, সে ঠিকভাবে পড়াশোনা করতে পারে নাই, কিন্তু কথাগুলো ঘুরাই দেয়। ফার্স্টে কিন্তু ঠিকটাই বলে যে আমি এই কারণে এটা পারি নাই, কিন্তু পরে দোষটা আমার উপর দিয়ে চালাই দেয়। কারণটা কি আমি সেটাই বুঝতে পারি না, এমন কেন করে ভাই? তারপরে মানে আমি শুধু চিন্তা করতেছি, এমন করতে করতে না, এই যে লাস্ট একটা চান্স আছে না নর্থ সাউথে পড়ার, যদি চান্স না পায় এরপরে মানে ডিগ্রিতেই পড়তে পারবে না। ওই যে আমাদের কদম রসুল আছে বন্দরের এদিকে একটা, মানে কদম রসুলে ডিগ্রিটাই পড়তে পারবে না, এত নাটক করতে করতে। মানে পড়াশোনা নিয়ে মানুষ এত নাটক করে, কয় আর গ্যাপ দিবে ভাই? বাচ্চা কাচ্চা হয়ে গেছে, পড়াশোনা করতেছে, এটাই বেশি। কত তাড়াতাড়ি পড়াশোনা শেষ করা যায় সেটা চিন্তা ভাবনা করবে, তা না সে আছে যে মানে ভালো ইউনিভার্সিটি তাকে পড়তেই হবে। গাইস, আমার ক্যামেরাটা আজকে এত বেশি ডিস্টার্ব করতেছে, মানে আমি ঠিকই কথা বলতেছি কিন্তু ক্যামেরা ঘোলা হয়ে যেতেছে, নাহলে কালো হয়ে যেতেছে। কি যে একটা সমস্যা, কেন যে আজকে ঠিক মতো কিছু হইতেছে না আমি বুঝতেছি না আসলে এমন হইতেছে কেন। যাই হোক, যে কথায় ছিলাম, তার নর্থ সাউথে পড়তেই হবে। আপনাদেরকে আমি জাস্ট খরচটা একটু বলি। গ্রিন ইউনিভার্সিটিতে তার সম্পূর্ণ পড়াশোনা শেষ হয়ে যাবে 4 লক্ষ টাকায়। আর তারপরে আবার কি জানি কলেজে যাওয়ার জন্য বাসও আছে, চারশালা থেকে ওই বাস ছাড়ে, ইউনিভার্সিটির বাস, তো সেটা আবার একদম ফ্রি, কোনো ভাড়া নাই। আর নর্থ সাউথে যে যাবে সেখানের পড়াশোনার খরচটাই শুধুমাত্র যেই বেসিক খরচটা, সেটাই হচ্ছে 12 লাখ টাকা। তারপরে অন্যান্য আনুষঙ্গিক খরচটা আছেই, তারপরে এত ভালো একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়বে, সেখানকার ছেলে মেয়েদের সাথে তাল মিলেও তো চলার একটা ব্যাপার আছে, তাই না? তো সব কিছু মিলে সেখানে দেখা যাবে যে 15-16 লাখ টাকা তার পড়াশোনাতেই লেগে যাবে। আপনারাই বলেন, এই যে বাচ্চা কাচ্চা হয়ে গেছে, এখন কি এইসব করার কোনো মানে হয়? যে তার নর্থ সাউথেই পড়তে হবে, এত লক্ষ
টাকা খরচ করার কোনো মানে হয়? যদি চান্স না পায় না, পড়াশোনা কিন্তু ঠিকভাবে করতেছে না। এই যে আগেরবারও পড়াশোনা ঠিকভাবে করে নাই, এই কারণে চান্স পায় নাই, এইবারও ঠিক সেম কাজটাই করতেছে। পরে দিয়ে কি হবে জানেন? দোষটা সম্পূর্ণ আমার উপর দিয়ে চালাই দিবে যে আমি ছোট বউর কারণে পড়তে পারি নাই, মানে এমনিতেই আমার বড় বউ নাই, তার উপর ওর সাথে আমার ঝামেলা চলতেছিল, ও কথায় কথায় আমার সাথে ঝগড়া লেগে গেছে, ঝামেলা লেগে গেছে, অথচ ঝামেলাগুলা ঝগড়াগুলা কিন্তু সে লাগাইছে, কিন্তু সম্পূর্ণ দোষ আমার উপর দিয়ে চালাই দিবে। তারপরে গতকালের মানে ব্লগে আপনারা একটা জিনিস খেয়াল করছেন কিনা আমি জানি না, আপনাদের ভাইয়ার ব্লগের কথা বলতেছি, একবারও কিন্তু বলে নাই যে আমার মেয়ের কারণে আমি স্যাক্রিফাইস করার জন্য, তো যেটা বলতেছিলাম আমার উপর দিয়ে সব দোষ চালাই দিবে। তারপরে মেয়ের প্রতি এত ভালোবাসা মেয়ের জন্য, এটা মেয়ের কথাই কালকে বলে নাই, তার সমস্ত স্যাক্রিফাইস শুধুমাত্র তার বড় বউয়ের জন্য। মানে আপনারা বুঝতে পারতেছেন, ঘুরে ফিরে এতদিন যে আমাকে এত খারাপ বানানোর চেষ্টা করছে, এখন কিন্তু তার মুখোশটা আস্তে ধীরে বের হয়ে যেতেছে। আরো অনেক বোম ফাটবে দেখবেন, আমাকে খারাপ বানাইতে চাইতেছে না, দেখবেন যে খারাপ বানাইতে বানাইতে মুখ ফসকি একদম সব কথা বের হয়ে যাবে। তার বড় বউয়ের প্রতি যে তার ভালোবাসা, বড় বউয়ের জন্য কি কি করতেছে সবকিছু বের হবে। যাই হোক, আমি এসব নিয়ে কিছু বলবো না, আস্তে আস্তে আপনারা প্রমাণ সহ সবকিছু দেখতে পাবেন। তো বড় বউর কারণে পরীক্ষাটা ভালোভাবে দিতে পারে নাই, সেটা আমার দোষ পড়ে গেছে। পড়াশোনা করতে পারবে না, সেটাও আমার দোষ পড়বে। তারপরে গাইস, মানে এই টপিক তো গেল, পড়াশোনার টপিক। এখন আসি এই যে জায়গা সম্পত্তি নিয়ে যে ঝামেলাটা হইতেছে, যে আমি শাশুড়ি 3 তলা বাড়িটার প্রতি অনেক বেশি লোভ দেখাইতেছি। আসলে আমি লোভ দেখাবো না কেন আপনারাই বলেন? মানে জামের ভালোবাসা পাইতেছি না, মানুষজন আমাকে যা নয় তা বলতেছে, আমি শুধু অপমানিত হইতেছি জায়গায় জায়গায়। তো ভাই, এত অপমানিত হওয়ার দরকার নেই। আর জামের ভালোবাসা তো আমি আর মোটেও আশা করি নাই, আশা করি না আমি আর। যেই কথা বলছে, প্রতিনিয়ত বলে যাইতেছে, তার বড় বউর প্রতি তার ভালোবাসা যেই পরিমাণে উতলে উতলে পড়তেছে, তারপরে তা আমার কোনো আশা রাখা উচিতও না। মানে মানে আমি কেন শাশুড়ি মায়ের বাড়িটা আমার নামে লিখে দিবে, এটা দেখার পরে আপনাদের ভাইয়ার মনে হয় যে মাথার মধ্যে তার একটা ছিঁড়ে গেছে নাকি টেনশনে, আমি নিজেও জানি না। মানে কেমন ভাবে যে চেষ্টা করতেছে ভুল প্রমাণ করার জন্য, যে শাশুড়ি মা আমাকে বাড়িটা লিখে দিবে না, এটা সেটা। তো আমি এত কিছু জানি না ভাই, যেহেতু মুখ দিয়ে একবার বাইর করছে যে আমার নামে বাড়িটা লিখে দিবে, মানে লিখে দিতেই হবে, আমি আর কিছু জানি না। আমি প্রতিনিয়ত অপমানিত হব, এই ঘরে থেকে নিজের স্বাধীন মতো কিছু করতে পারবো না, যাই করতে যাব তাতেই আমার দোষ হবে। তো আমার ভাই বাড়ি অবশ্যই আমারে লিখে দিতে হবে। আমার একটা সেফটির ব্যাপার তো আছে, তারা জামাইবো ভালোবাসা ভালোবাসা দেখাবে, প্রীতি দেখাবে, আর এদিকে আমি পচে পচে মরবো, এটা তো হতে পারে না। আমার মেয়ে পচে পচে মরবে, সেটাও তো হতে পারে না। মানে কি আর বলবো, আমার জামাইকে নিয়ে আমি যাই বলি না কেন আমার কাছে কম কম মনে হবে। এখন তাকে নিয়ে আমার কথা বলতে গেলে রুচিতে বাধা পায়, তারপরও না বলে পারিনি। ওই যে আপনাদের কাছে আইসা ভালো মানুষ সাজে না, নিজের সোজা সাপটা চেহারাটা নিয়ে, এই কারণে আসলে বলতে হয় কিছু কথা। তো মেয়ের কথা, মেয়ের প্রতি ভালোবাসা তো প্রকাশ পেয়ে গেছে। যাই হোক ভাই, আমি এত কথা বলতে চাই না, আমার একটাই কথা, আমি এই বাড়ি নিয়ে এটাই আমার শেষ ভিডিও। আর আরেকটা ভিডিও বানাবো যেই দিন বাড়িটা আমার নামে লিখে দেওয়া হবে, দলিল সহ আপনাদের সামনে আমি আসবো। এর আগে আমি আসবো না। মুখ দিয়ে বের করছে মানে দিতেই হবে। আমার মেয়ে, আমার একটা সেফটির বিষয় আছে না, বাবা মানে আমাকে বাবার বাড়িতেও যেতে দিবে না, বাচ্চা আমার সাথে রাখতে দিবে না, মানে ঢঙের শেষ নাই। মিথ্যে ভালোবাসা আসলে দেখিয়ে কোনো লাভ নেই, আমি জানি। ঘরের মধ্যে যে প্রতিনিয়ত কি হয় না হয়, কাকে ভালোবাসে কাকে কি করে, মানে আমার বাচ্চাটার প্রতি পর্যন্ত তার মানে কি বলবো, সে মেনটেন করতে চায় সবকিছু। আমার মেয়েকে নাকি সবাই অনেক ভালোবাসে, এ কারণে সে একটু কম কম ভালোবাসা দেখায়, তার ছেলেকে বেশি বেশি ভালোবাসা দেখায় মেনটেন করার জন্য। আরে আমার ছোট বাচ্চাটা কি এত কিছু বুঝবে? তারপরে কিছু পাবলিক এসে মানে খেলনাটা নিয়ে তো আমাকে যাচ্ছে তাইভাবে অপমান করছে, যে আমি আব্দুলের খেলনাটা কেন ইউজ করলাম। ভাই, ঘরের মধ্যে একটা বাচ্চা আছে, ওই বাচ্চাটারে কি আমি সামলে রাখতে পারি? 3 বছরের বাচ্চা, এক মানে বলদ কমেন্ট করছে কি বেডি মনে হয়, মানে মাথার মধ্যে মনে হয় না কোনো বুদ্ধি শুদ্ধি আছে, যে মেয়েকে যদি বলতেন যে এটা তোমার ভাইয়ার জন্য, তুমি এটা ধরো না, এটার জন্য কান্না করো না, তাহলেই ওয়ার করতো না। ছোট থেকে যেই শিক্ষা দেওয়া হবে, বড় হয়েও মেয়ে এই শিক্ষাই শিখবে। আমি নাকি মেয়েকে শিক্ষা দিতে জানি না। আরে বলো, 3 বছরের বাচ্চাকে এত কিছু বুঝে রে? 3 বছরের বাচ্চাকে বললে জীবনে বুঝে, ওরা আরো বেশি জিদ দেখাতে থাকে ওদেরকে কোনো জিনিসে না করলে। আমি না পেরেই তো জিনিসটা দিছি, না হলে আমি কেন দিব? আমার ছেলের প্রতি আমি পালছি, আমি লালছি, আমি ওর প্রতি যত কষ্ট করার করছি। 2টা বাচ্চা আমার ধরতে গেলে একসাথে সামলাতে হয়েছে। আমার তো রহমানের জ্বালানি ছিল, তারপরে আমি দিনের পর দিন রাতের পর রাত না ঘুমে জায়গা থেকে আব্দুর রহমানকে রাখছি। মানে আমার ছেলে তো, আমি যদি ওরা না দেখি তাহলে কে দেখবে? ঘরে কোনো এক্সট্রা মানুষ নাই যে বাচ্চাগুলোরে সামলাবে। যাই হোক গাইজ, যেটা বলতেছিলাম, এখন আমি আবার রুটিগুলো সেকতে চলে আসছি, কারণ আমার খিদা বেড়ে গেছে, রাগ বাড়তেছে, রাগের সাথে সাথে খিদাও বাড়তেছে। আর এটার মধ্যে ডিমের তেল ছিল আগের থেকে,
পরোটা খেতেও ইচ্ছে করতেছে, মানে ডায়েটটা আমি কোনোভাবে ধরে রাখতে পারতেছি না, যেটা সত্যি কথা। ডায়েট শুরু করলেই না খেতে মন চায় বেশি বেশি। আর জামাইয়ের কথা যেখানে ছিলাম, মানে আপনারা বলেন যে আমাকে ধৈর্য ধরতে, ভাই একটা সংসারে কত ধৈর্য ধরা যায়, তার উপর একটা সতীনের সংসার। ফার্স্টে থেকেই ভাগাভাগি করে যেতেছি প্রত্যেকটা জিনিসে, কোনোদিন কোনো জিনিস নিয়ে সে বলতে পারবে না যে আমি মুখ কালো করছি বা আমার পছন্দ মতো হয় নাই দেখে আমি ছুঁড়ে ফেলে দিছি, রাগ দেখাইছি, বলতে পারবে না। এখন হয়তো বা এইসব কথা বলে, কি কারণে বলে এইসব মিথ্যা কথা আমি জানি না। প্রতিনিয়ত যদি আমার চোখের সামনে বলে যে আমি আমার বড় বউকে বেশি ভালোবাসি, আমি আমার বড় বউয়ের জন্য এটা করতেছি, আমি বড় বউয়ের জন্য সেটা করতেছি, বড় বউ নাই দেখে আমি এটা করতে পারতেছি না, আমি বড় বউ নাই দেখে আমি ঠিকভাবে মানে কি বলবো কিছু করতে পারতেছি না, এসব কথা যদি বারবার বলে তখন কেমন লাগে একটু বলেন। আপনারা সবসময় বড় সতীনের কষ্টের কথাটা চিন্তা করেন, আমার কথাটা একটু ভাবেন। আমিও তো একটা মানুষ, আমিও তো একটা মেয়ে, জামাইয়ের ভালোবাসা পাওয়ার কি বিন্দুমাত্র অধিকার আমার নাই? আমি কি সতীনের সংসারে এসে আমার লাইফটা এইভাবেই শেষ করে দিলাম? মানে কি আর বলবো, দুঃখের কথা। যাই হোক, তাকে নিয়ে আমার কিছু বলার নেই। আপনারা, আমি আপনাদেরকে গ্যারান্টি সহ বলে দিলাম, এই যে আমাকে এখন পচাইতেছেন না যে আমি লুভি, আমি এটা আমি সেটা, আমি জানি কেন আমি এই বাড়িটা নিয়ে এত কিছু করতেছি। মানে আমার লাইফটা যে কত ঝুঁকির মধ্যে, কত অনিশ্চয়তার মধ্যে আছে, এটা একমাত্র আমি জানি। তো প্রকাশ করুক, বড় বউর প্রতি ভালোবাসা প্রকাশ করুক। বড় বউ যতই দোষ করে সেটা তার চোখে লাগে না, আর আমি কিছু না করলেও চোখে লাগে। ভাই এমন করতে করতে কোন দিন আমাকে সংসার থেকে বের করে দিবে? আল্লাহ একদিন সব কিছু বিচার করবে, আল্লাহ সব দেখতেছে, আমার সাথে কি অপরাধ হইতেছে না হইতেছে। মানে এইসব কথা বলতে গেলে আমার শুধু কান্না করতে ইচ্ছে করে, হাউমাউ করে, বিশ্বাস করেন। তা আমি আর কান্না করতে চাই না, অনেক চোখের পানি ফেলছি, অনেক কষ্ট পাইছি। এত কষ্ট পেয়ে কি লাভ হবে? যাদের জন্য কষ্ট পাইতেছি, যাদের জন্য এত স্যাক্রিফাইস, তারাই তো বুঝে না। যাই হোক গাইস, এখন এইসব কথা বাদ দেই। যা যা মানে ছিল বলার সেগুলো তো বলছি, বাড়ি নিয়ে কেন এমন করতেছি সেটাও বলছি। আসলে এটা লোভ না, এটা অনিশ্চয়তার থেকে করা। এখন এটাকে যদি কেউ আমাকে লোভী, অহংকারী, এটা সেটা বানাই দেয়, তাহলে সেখানে আমার আসলে করার কিছু নেই। যাই হোক, এখন আসি যে আমি কি করতেছি, যে রুটি বানাইতেছি। আসলে পরোটা খেতে ইচ্ছে করতেছে, চাইলে তো আর সবকিছু করা যায় না, রেস্ট্রিকশন আছে। ডাক্তার বলেই দিছে যে আমাকে খুবই মেনটেন করতে হবে, ওজনও অনেক বেশি বেড়ে গেছে। চা দেখতেই পেলেন, সকালবেলা চা খাবো খাবো বললো, কত বেশি এক্সাইটেড ছিলাম, তারপরে চা খাইনি, অ্যাভয়েড করে গেলাম। তো আপনারা কে কে আমার মতো এরকম স্ট্রিক্ট ডায়েটের মধ্যে আছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।